আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি আলোচনায়। আসলে যদি কেউ চেক শুধু স্বাক্ষর করে কিন্তু অন্য ঘরগুলো ফাঁকা থাকে, তবে কি সেটি চেক হিসাবে গণ্য হবে? আজ আমরা চেক নিয়ে একটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জাজমেন্ট নিয়ে আলোচনা করব। এটি একটি আপিল মোকদ্দমা, ক্রিমিনাল আপিল নং 5930 অফ 2024, যা 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর 138 ধারার অধীনে দায়ের করা হয়েছিল। মূল ঘটনা ছিল, প্রিয় দর্শক, বাদী মোহাম্মদ সাইফুল ইসলাম দাবি করেন যে তিনি আসামি মোহাম্মদ আব্দুল মান্নানকে 48 লক্ষ টাকা ধার দিয়েছিলেন এবং সেই টাকা পরিশোধের জন্য আসামি চেক দিয়েছিলেন, যা ব্যাংকে ডিজনার হয়। প্রিয় দর্শক, মামলার মূল আইনি ভিত্তি এবং কী কী চাওয়া হয়েছিল, 138 ধারায় আসলে এটাতে প্রতিকার চাওয়া হয়েছিল। চেক ডিজনার হওয়ার পর 3রা মার্চ 2020 তারিখে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং পরবর্তীতে 31শে মে 2020 তারিখে মামলা করা হয়। বাদীপক্ষের মূল যুক্তি ছিল এটা যে এনআই অ্যাক্টের 118 এ ধারা অনুযায়ী চেক থাকা মানেই ধরে নিতে হবে যে সেটি লেনদেনের বিনিময়ে দেওয়া হয়েছে। আসলে বিজ্ঞ আইনজীবীদের পাল্টা যুক্তি কী ছিল তাহলে জেনে নিই একটু। বাদীপক্ষের যুক্তি, আসামি ব্যবসার জন্য নগদ 48 লক্ষ টাকা নিয়েছেন এবং চেক দিয়েছেন। চেক ডিজনার হয়েছে, আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের অবস্থান যেটা ছিল, প্রিয় দর্শক, সেটা একটু আমরা আলোচনা করি। আসামি একজন 72 বছরের বৃদ্ধ এবং দৃষ্টিশক্তিহীন মানুষ। তিনি বাদীর বাবাকে চিনতেন এবং ব্যবসার কারণে তাকে 2টি সই করা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। টাকা পরিশোধ করলেও বাদীর বাবা কিন্তু চেক ফেরত দেননি, যা পরবর্তীতে বাদী ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন। হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কী ছিল মহামান্য হাইকোর্টের, সেটা নিয়ে যদি প্রিয় দর্শক একটু আলোচনা করি তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। বিবাদী পক্ষের কোনো আইনজীবী কিন্তু উপস্থিত ছিলেন না, তবে আদালত রেকর্ড এবং যে প্রমাণাদি আছে সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। মাননীয় বিচারপতি জনাব সোহরাওয়ার্দী রায়টিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমলে নিয়েছেন। লেনদেনের সত্যতা অর্থাৎ কনসিডারেশন। মাননীয় বিচারপতি লক্ষ্য করেন যে এত বড় অঙ্কের টাকা লেনদেনের কোনো লিখিত দলিল নেই, বাদী এই টাকার উৎস দেখাতে পারেননি, স্বাক্ষর ও হাতের লেখা নিয়ে কী বিষয় আছে। চেক স্ক্রুটিনি করে দেখা যায় চেকে সই এবং অন্যান্য লেখা অভিন্ন নয়। বাদী দাবি করেছিল আসামি তার সামনে সই করেছেন, কিন্তু বাকি অংশ কে পূরণ করেছে তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। ব্ল্যাঙ্ক বা আনডেটেড চেক, আদালত কী করেছেন, এরশাদুল হক ভার্সেস দ্য স্টেট মামলা রেফারেন্স দিয়ে বলেন, তারিখ এবং প্রাপকের নাম ছাড়া চেক এনআই অ্যাক্ট 138 দ্বারা আওতায় পড়ে না। ব্ল্যাঙ্ক চেক দেওয়া কোনো অপরাধ নয় যদি সেখানে সুনির্দিষ্ট লেনদেনের প্রমাণ থাকে, তবে প্রাপকের নাম, চেক ইস্যু করা এইসব আইনের চোখে সঠিক চেক নয়। এর জন্য ড্রয়ারকে দায়ী করা যায় না। প্রিজাম্পশন রিবাটেড, আদালত জানান যে 118 এ ধারা মোতাবেক এটি চূড়ান্ত নয় যে জেরার মাধ্যমে এটি খণ্ডন করতে পারেন, যা এই মামলা সফলভাবে করা হয়েছে। মহামান্য আদালত আপিলটি খারিজ করে দেন এবং নিম্ন আদালতের খালাসের রায় বহাল রাখেন। এখানে জরিমানার বিষয়টা কী ছিল, আদালত বাদীকে 5,000 টাকা জরিমানা করেন, যা আসামিকে দিতে হবে। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে সই করা ব্ল্যাঙ্ক চেক কাউকে দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ এবং আইনি লড়াইয়ে কেবল চেক থাকলেই যে জেতা যায় তা না, তার একটি বড় উদাহরণ হচ্ছে এই মামলাটি। তাই পরামর্শ হলো কাউকে চেক দেওয়ার সময় অবশ্যই তারিখ এবং প্রাপকের নাম লিখে দেওয়া উচিত। আবারও কারো বিরুদ্ধে যদি মামলা করার আগে লেনদেনের মজবুত প্রমাণ রাখাও কিন্তু প্রয়োজন, যেমন ডিড থাকবে, সাক্ষী থাকবে, কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে, ব্যাংক স্টেটমেন্ট থাকবে, এগুলো রাখা খুবই জরুরি। না হলে কিন্তু চেকের মামলা মানেই যে একেবারে আপনার সাজা হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। প্রিয় দর্শক, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ জাজমেন্টের আলোচনা থেকে আপনাদের অনেকেরই কিছুটা উপকারে আসবে। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আজকে একটি জাজমেন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদেরকে এই আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি।